এবং লাস্ট একটা কথা বলি, এবং আমি এখানে খুব দায়িত্ব নিয়ে বললাম 2026 সালে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা অত্যন্ত মারাত্মক। আচ্ছা, খুব ইঙ্গিতপূর্ণ কথা। আমি দুটো প্রতিক্রিয়া এখানে শোনাবো। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বলছেন গতবার 213, এবার একটা হলেও বেশি পাবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 220টা আসনের কথা বলছেন শুভেন্দু অধিকারী। আমি তারপর ইতিহাসের কাছে আসবো, কি বলছেন দুজনে দেখুন। ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। আমি রিতেশদার কাছে আসবো। রিতেশদা, এ তো একদম পরিষ্কার হিসেব বলে দিচ্ছে দুটো প্রধান এই মুহূর্তে, এক শাসক দল এবং বিরোধী দল। আপনারা কোথায়? দেখুন, ভাঙড়ও আমি একটু ধরিয়ে দিই এখানে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাঙড়ও জিততে হবে। না দেখুন, নতুন বছর শুরু হয়েছে, সকলকে নতুন বছরের শুভেচ্ছা রইল। কিন্তু নতুন বছরের সাথে মানুষ কিন্তু পুরনো বছরের যে তার যে উপলব্ধি, সেগুলোকে কিন্তু মানুষ তার ভোট দেওয়ার সময় সেগুলোকে আরেকবার করে ঝালিয়ে দেবে। 26,000 চাকরি গেছে, 3,000 ক্লার্কদের চাকরি, গ্রুপ সি গ্রুপ ডির চাকরি গেছে। সেই বাড়ির লোকেরা কী ভাবছে সেটাও চিন্তা করতে হবে। হচ্ছে যে তুমি দেখবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরাসরি কোনো স্টাফ নেই, সেই আকারে নেই। ওখানে ম্যাক্সিমামটাই চলছে ক্যাজুয়াল স্টাফ দিয়ে। এটা তো মানুষ দেখতে পাচ্ছে যে ওখানে ক্যাজুয়াল স্টাফ দিয়ে চলছে। আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যেখানে আইটি সেক্টরের ওপরে ভরসা করে এখানে চাকরির কথা, এমনকি বাইরের রাজ্য থেকে এখানে এসে যারা চাকরি করছিল, এখন কী হচ্ছে, এখন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে। সেই বাইরের রাজ্যে পাঠানো যে ছেলেমেয়েদের মা বাবারা, তারাও চিন্তা করবে যে কেন আমরা এই সরকারটাকে ভোট দেবো। এইগুলো হচ্ছে বিষয়। এবং অভয়ার মা বাবাও তো বলছে যে আমার মেয়ের সঠিক বিচার হচ্ছে না, যাদেরকে নিয়ে তদন্ত করার দরকার ছিল তাদেরকে তদন্তের আওতার বাইরে বার করে রাখা হয়েছে। সেই বিষয় নিয়ে সোচ্চার হওয়ার জন্য মানুষ কিন্তু হবে, কিন্তু মানুষ কিন্তু বারবার দেখছে। এবং তার সাথে বলে যে এই 100 দিনের কাজ আকচি যাই হোক, আলটিমেটলি হু ইজ দ্য সাফারার। সাফারার হচ্ছে এই প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, যে মানুষগুলো টাকা আটকে রয়েছে বা যে মানুষগুলো টাকা পেতে পারতো সেগুলো পাচ্ছে না। আবাস যোজনা, শীতকালে অনেকের মাথার ছাদ নেই, তাদের আবাসের টাকাটা কোথায় যাবে? তাদের আবাস যোজনা তো একটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, সেই প্রজেক্টের টাকা কেন আসছে না? আমরা তো মিড ডে মিলের কথা বলেছিলাম, মিড ডে মিলের টাকাতে মিড ডে মিলের যে কর্মীরা যারা কাজ করছে তাদের মায়না কমতে 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 তলানিতে এসে ঠেকছে। মানুষ এইগুলো নিয়ে বিচার করবে। মানুষ এইটা নিয়েও বিচার করবে যে মমতা ব্যানার্জি যখন কোনো বক্তব্য রাখেন, সরাসরি নরেন্দ্র মোদীকে গালাগাল করেন না, কোনো তিরস্কার করেন না, কিচ্ছু করেন না। উল্টো দিকে এটাও দেখতে হবে যে অমিত শাহ যখন আসেন, এসে মমতা ব্যানার্জি সম্পর্কে প্রচুর কথা বললেও অভিষেক ব্যানার্জি সম্পর্কে কিছু বলেন না। তাহলে এই যে এই খেলা, এইটা কিন্তু আলটিমেটলি যদি সংবাদ মাধ্যম যে খবর প্রকাশ করেছে যে অমিত শাহ এসে তার কর্মীদেরকে বলেছে যে আপনারা কেন এই সেটিং তত্ত্বটা নিয়ে চলছে, তার মানে এইটা আলোচিত হচ্ছে মানে বিজেপির অভ্যন্তরে যে সেটিং বলে কিছু একটা হয়েছে, যেটার প্রশ্ন তারা তুলেছে। এখন সেটা সত্য না মিথ্যে আমি ওই মিটিংয়ে ছিলাম না, তার জন্য আমি জানি না। তবে যদি সংবাদ মাধ্যমের কথা যদি সত্যি হয়, তাহলে এই জিনিসটা এখন মানুষ কিন্তু তরুণদের কাছ থেকে তাহলে এটার উত্তর পাবে, তরুণ পাবো। আচ্ছা, শূন্যর সাথে শূন্য যোগ করো, শূন্যর সাথে শূন্য বিয়োগ করো, শূন্যর সাথে শূন্য গুণ করো বা ভাগ করো, রেজাল্টটা শূন্যই হয়। 2011-এর আগে যে তারা কেউ শূন্য ছিল না, তারা একদম জন্মেই একদম 100 দিয়ে হয়েছে। আরে বাবা, ভদ্রতা রাখুন, সত্যি কথা বললে গায়ে লাগে। আপনার সময় বলবেন না, ভদ্রতা রাখুন না একটু। সেখানে সেটিং তো একটা আছে, ফ্যাক্ট, আমি মানতে রাজি আছি। ইন্ডি অ্যালায়েন্স বলে আছে না, সেটিং।
আচ্ছা ফার্স্ট কংগ্রেসের কথা বলি, কেসি বেণুগোপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে চেয়ার ফাঁকা রেখেছিল। ডি রাজা সিপিআই, আরও সিপিআই প্রতিনিধি মনে হয়, ডি রাজা সিপিআই বলেছিল দিস পলিটিক্যাল ভেন্ডেটা ইজ গোয়িং অন এগেন্স্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটিং তো আছে এবং সেটিংয়ের নাম হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স। এরা আসলে হচ্ছে ভোট কাটুয়া, এরা ভোট কেটে তৃণমূলকে সাহায্য করে, তৃণমূলকে জেতানোর জন্য। বড় সেটিং হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে আজকে প্রমাণ হয়ে গেছে। এখানে ঝামেলা দিল্লিতে দোস্তি, এখানে ঝামেলা দিল্লিতে দোস্তি। এটা এর জন্য ইন্ডিয়া অ্যালায়েন্স, যারা ইন্ডিয়া অ্যালায়েন্সটা কি জিনিস, কারা আছে? কয়লা কেলেঙ্কারি, কারা কারা আছে? চাকরি চুরি, ইন্ডিয়া অ্যালায়েন্সে কারা কারা আছে? কেলেঙ্কারি, আপনারা এই রাগের জন্য কি ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার? এই রাগের ফলে সে বাইরে থাকছে, জেলের বাইরে থাকছে, কি ইন্ডিয়া অ্যালায়েন্সে গেছে? ইডি দিনের পর দিন এত রাগ করে কি ইন্ডিয়া অ্যালায়েন্সে এগোচ্ছে না? লয়ার কে মনু সিংভি, লয়ার কে কপিল সিব্বাল, বুঝে গেছে কংগ্রেসের লয়াররা তৃণমূলকে সাহায্য করে। এখানে এদের কর্মীরা ফুল চাচ্ছে, কে মরেছে, আমি একটা কথা 20 দিন হয়নি। একটু সোনিয়া গান্ধীর সাথে আলোচনা করতে আমি গেছে। রিতেশ দা আর অর্ঘদার কাছে একটা বিষয় একটু জানতে চাইবো যে সেটিং তত্ত্বটা তো গত বেশ কিছু বছর ধরে আপনারা সামনে আনছেন, কিন্তু মানুষকে কোট আনকোট খাওয়াতে পারছেন কি? সুন্দর উপরে উঠছে কি? না না না, দেখো সেটিং নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তোমার হচ্ছে অভয়ার তুমি সঠিক বিচার করো না। অভয়ার বিচারের ক্ষেত্রে কোনোদিন দেখেছো বিজেপি গিয়ে ইডি বা সিবিআই দপ্তরে গিয়ে ধর্ণা দিয়েছে? ধর্ণা দিয়েছে এই নিয়ে, মামলাটা আমাদের করা। তারপরে বাচ্চা আপনারা ছিলেন কোথায়? মা বাবা আজও কলকাতার রাজপথে রয়েছে বিচারের দাবিতে। তারও কালকে সুইসাইড, পরশুদিন সুইসাইড, তারও বিচার হচ্ছে না। আপনারা দাঁড়িয়েছিলেন। হরগোবিন্দ দাস, তারও চন্দন বিচার দাস, হচ্ছে না। হরগোবিন্দ দাস, চন্দন দাস তো বিজেপি করতো না, আরএসএস করতো না, বামপন্থী করতো। তাহলে তরুণদা যখন এই কথা বলছেন, এক মিনিট অর্ঘদা, তরুণদা যখন এই কথা বলছেন, হরগোবিন্দ দাসের প্রসঙ্গ যখন উল্লেখ করছেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য এখানে শোনাতে হয়। কি বলছেন উনি? যে গীতা পাঠ হচ্ছে একদিকে, আর আরেকদিকে যিনি চিকেন প্যাটিস বিক্রি করছেন এরকম একজন যুবককে মারা হচ্ছে। এই ঘটনা যদি ঘটে তাহলে সেই হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলবো আমি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি একটু শোনাই কি বলেছেন উনি, দেখুন। কুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, একটা গরুর মধ্যেও আমি বিরাজমান, একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান, আর মানুষের মধ্যেও আমি বিরাজমান। সে কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ পকোড়া খাবে, কে চাউমিন খাবে, কে ভেজ প্যাটিস খাবে, কে ডিমের ঝোল খাবে, কে কাতলা মাছ খাবে, দিল্লির বাবারা ঠিক করবে। কে কি উত্তর দেবেন তরুণ? না না, ফার্স্ট থিং হচ্ছে হরগোবিন্দ দাস, চন্দন দাস তো প্যাটিস বিক্রি করতো না যারা মরতে হয়েছিল। মোথাবাড়িতে যে মার্ক, কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ পুলিশের দেওয়া রিপোর্ট, এবং মার্ক করে বাড়ি জ্বালানো হলো হিন্দুদের, তারা প্যাটিস বিক্রি করতো না। আচ্ছা কে কি খাবে? আমি তো বলছি মাছ খাবো এই হিন্দু না, আমি এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলছে, পিসিকে গিয়ে জিজ্ঞেস করুক না। প্রত্যেকবার রেড রোডে দাঁড়িয়ে যিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে না। যে বিশ্বাস করতে কি বলছো না, তুমি কি বলো দিবারতী? যে দাঁড়িয়ে বারবার বলে জগন্নাথ মন্দির নিয়ে আমি সুদীপের কথা ধরবো? আগে বলো, জগন্নাথ মন্দির নিয়ে আমি সুদীপের কথা ধরবো, নাকি ওদের দলের আরেক বড় নেতা এই সাংগঠনিক জেলা সভাপতি সব্যসাচীর কথা ধরবো? সব্যসাচী কলকাতা হাইকোর্টে মামলা করলো, মামলা করে বললো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, তার জন্য জগন্নাথ অন রেকর্ড, দিস ইজ অন রেকর্ড, 11,000 টাকা ফাইন হয়েছে সব্যসাচীর বিরুদ্ধে। এটা দিস আর অন রেকর্ড। আমি লাস্ট কথা বলছি, নিচে নেমে আসবে, এই বললাম না কে কি খাবে, 37 নিচে নেমে আসবে। শোনো না ভাই, এখানকার মানুষরা না মাছ খেতে চায়, মাংস খেতে চায়, কিন্তু মাছ মাংস খাবে কি করে রে ভাই? মাটন হচ্ছে 850 টাকা, কাতলা মাছ 250 টাকা, ইলিশ মাছ গেলে 1600, পমফ্রেট হচ্ছে 800, 1000 টাকা ভাতায় কেনা যায় না। মাছ খেতে গেলে, মাংস খেতে গেলে রোজগার লাগবে, রোজগারটা কোথায়? তোমার নেতাকে সামান্য টাকা চুরি করে নাও, তোমরা সামান্য টাকা চুরি করে নাও, সামান্য স্কিমের টাকা চুরি করে যায়, খাওয়ার কিনবে কোত্থেকে এখানকার মানুষ? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের জন্মস্থান। আমি আসবো, বাঙালি অস্মিতা নিয়েও আজকে উনি কথা বলেছেন, কিন্তু কথা হচ্ছে যে এই যে দুর্গা মন্দির, দুর্গাঙ্গনের শিলান্যাস, মহাকাল মন্দিরের শিলান্যাস,
জগন্নাথ মন্দিরের না, না, শিলান্যাস, সরকারের কাজ। বাবরি মসজিদের শিলান্যাস, মানে এই যে যা যা চলছে এই মুহূর্তে আর কি, আমি এই পুরো সবকিছু নিয়েই বলছি। আমি এক্স্যাক্টলি একটা কোনো রাজনৈতিক দল বা একটা কোনো ধর্ম নিয়ে এখানে কথা বলছি না, কিন্তু এই যে রিতেশ দ্বারা বারবার এই কথাই বলে এসেছেন তো, যে রুটি কাপড়া মাকান নিয়ে আর কথা হচ্ছে না, কথা হচ্ছে শুধুমাত্র ধর্ম নিয়ে। অমিত শাহ এসেছিলেন দুদিন আগে, আর তিনি খুব স্পষ্টভাবে যে কথা বলেছিলেন যে দিল পে লিখলো হামারা সরকার হোগা। এই মন্তব্য বা যেভাবে এনচ্যান্টেড করার চেষ্টা, যাই হোক, তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এত মানুষের সমাগম, এবারের ভোট যুদ্ধ যে হাড্ডাহাড্ডি হবে বা একেবারে নেক টু নেক হবে, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা কিন্তু একেবারেই সেটা মনে করছেন না, একেবারেই মনে করছেন না। আমি একটু সুদীপের কাছে একটু ছোট করে একটু উত্তর নেব, যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সভা, এখন লাগাতার কর্মসূচি, গোটা জানুয়ারি মাস ধরে এই কর্মসূচি চলবে, মানুষের মধ্যে তোমরা কি এক্সপেক্ট করছো, কিরকম সাড়া? মানে আমি বলছি নর্থ বেঙ্গলেও তো ওনার কিছু কর্মসূচি থাকছে, যেখানে বিজেপির সংগঠন অত্যন্ত ভালো বলেই বিগত নির্বাচনগুলো প্রমাণ দিয়েছে, সেই জায়গাগুলোতে কিরকম হবে বলে তোমার মনে হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি, নেক টু নেক হচ্ছে বা প্রতিদ্বন্দ্বী কিরকম, এগুলো ঠিক করবে একটা রাজনৈতিক দল। তারা মানুষ যাদেরকে নির্বাচিত করেছে তারা কি কাজ করেছে তার ভিত্তিতে পুরো সিদ্ধান্তটাই মানুষ নেবেন। বাংলার সাধারণ মানুষ 2014 সালের পরে 2019 সাল থেকে না, আমি কেন বলছি সুদীপ, আমি একটু ধরিয়ে দিই, আমি তোমার কাছেই থাকবো ভাই। আজকে শুভেন্দু অধিকারীর যে সভাটা মালদায় দেখলাম, সেখানেও লোক কম নয়, তো আমি সেই কারণে এটা জানতে চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও প্রচুর মানুষ এসেছেন, শুভেন্দু অধিকারীর সভাতেও প্রচুর মানুষ এসেছেন। আমি জানি না যখন অর্ঘদা বা রিতেশ দ্বারা আলাদা করে যদি কোনো সভা করেন সেটা ডেফিনেটলি দেখাবো তখন কত মানুষ হন। দেখুন, আমি একটা কথা বলি, বিজেপি অমিত শাহ বাংলায় এসে যাকে পাশে বসিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তাকে টিভির পর্দায় কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে। কাগজ মুড়ে টিভির পর্দায় যাকে টাকা নিতে দেখা গেছে, আর কাউকে দেখা যায়নি বাংলায়। আর যাদের আমরা তো আমাদের দলের পক্ষ থেকে খুব পরিষ্কারভাবে বলেছি, এই নারদার কাণ্ডে অবশ্যই তদন্ত হোক, এবং প্রথম তদন্তটা শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করুন। আমাদের মন্ত্রী সাংসদ যাদের দেখা গেছে তারা তদন্তে সহযোগিতা করবেন, কিন্তু সরকারের আমলে এবং কোথায় ছিল সেটাও বলতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপির প্রতিনিধি যে কথাগুলো বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কাগজ মুড়ে টাকা নিতে দেখা যায়নি। দুর্ভাগ্যজনক যে এর থেকে আপনার চ্যানেলে যিনি বিজেপির প্রতিনিধি মুখপাত্র বসে আছেন, দে আর ভেরি মাচ ডেডিকেটেড বিজেপি শুভেন্দু অধিকারীর থেকে। আজকে দিলীপ ঘোষদের যে অবস্থা, বিজেপি যদি এই দিলীপ ঘোষের কি অবস্থা, যারা মুখপাত্র, দিলীপ ঘোষ তো স্বমহিমায় নাকি ফিরছেন। হ্যাঁ, এটাই তো খুব আশ্চর্যজনক ব্যাপার যে লাস্ট 4 মাস ধরে দিলীপ ঘোষকে শুধু 3 বার বিজেপিতেই জয়েন করতে দেখছি। আচ্ছা, দিলীপ ঘোষ স্বমহিমায় বিজেপিতে থাকবেন, এটাই তো খুব স্বাভাবিক। তিনি আজকে নাকি আপনি আপনার বাড়িতে যদি একটা নতুন করে থাকার ঘর পান, সেটা যদি একটা বড় খবর হয়, এটা তো খুব স্বাভাবিক যে আপনার বাড়িতে আপনার একটা আলাদা শোবার ঘর থাকবে। এখন দিলীপ ঘোষের পার্টি অফিসে একটা আলাদা করে বসার ঘর পেয়েছেন, এটা আলাদা করে খবর হচ্ছে। যে কথা আমরা প্রথম থেকে বলি, আপনি বলছিলেন নেক টু নেক ফাইটের কথা, আপনি আমাকে বলুন, বাংলার মানুষের সাধারণ 10.5 কোটি মানুষের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির মুখকে, বিজেপির সোমবারের মুখ দিলীপ ঘোষ, মঙ্গলবারের মুখ শুভেন্দু অধিকারী, বুধবারের মুখ শ্রমিক ভট্টাচার্য, বৃহস্পতিবারের মুখ সুকান্ত। আমি নেক টু নেক ফাইটের কথা বলিনি, আমি বলছি তৃণমূলের সমর্থকরা একেবারেই মনে করছে না যে এটা নেক টু নেক ফাইট হবে। যাই হোক, তরুণদা উত্তর দেবো, বাকিদের কাছে আসবো শুধু। নেক টু নেক ফাইটটা কাকে বলে জানো তো? মানে আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা, তুমি ড্রোন ফোন যখন বললে, আমি খেয়াল করলাম র্যাম্পটা করে একটা ছোট মাঠে 60% কভার করার প্রয়োজন কখন হয় জানো? যখন লোক সংখ্যাটা কম হয় এবং সেটাকে বাড়িয়ে দেখানোর প্রয়োজন হয়, ফার্স্ট। সেকেন্ড, ও অনেকগুলো নারদা নিয়ে কথা বলছিল, নারদা নিয়ে সুদীপের কথা মনে নেই, তখন রাজনীতিতে এসেছিল আমি জানি না। নারদা নিয়ে ফার্স্ট থানায় অভিযোগ হয় শ্যামপুকুর থানায়, এই ভুল না করি আমি, শ্যামপুকুর থানায় অভিযোগ হওয়ার পর সেই অভিযোগে তদন্ত পুলিশ করলো না কেন? ফার্স্ট প্রশ্ন থাকবে আমার। সেকেন্ড, শুভেন্দু অধিকারীর কথা বলছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তোমরা কাজ করুক। ওর দলে যে এতগুলো ছিল, বাদ বাকিগুলো নামগুলো কি এক একবার মনে করাবো? যদিও সব থেকে ভদ্র ছিল আমাদের এখানকার এমপি সৌগতবাবু, একমাত্র তিনি টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন, বাদ বাকি তাদের নামগুলো দেখা গেল। তদন্তটা হয়নি কেন? নারদা নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্যটা কি ছিল? শুভেন্দু অধিকারী নারদা নিয়ে কার বক্তব্য ছিল? নারদা নিয়ে মানে কার নাম আসলো? কেডি সিং এর নাম আসলো, কেডি সিং কে ছিল? এগুলো উত্তর অভিষেক সামনে কাছে কোনোদিন শুধু জিজ্ঞেস করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলতে পারবে যে কেডি সিং কে। দুটো প্রতিক্রিয়া শোনাবো এখানে, আমি তারপরে আসবো আপনাদের কাছে। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে
শুভেন্দু অধিকারীর নাম করে উনি ওনার মোবাইল থেকে একটা ক্লিপিং চালিয়ে, একটা অডিও ক্লিপিং চালিয়ে শোনাচ্ছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় যা চলছে তার থেকে ইউনূসের সরকার ভালো চলছে, বেটার চলছে বাংলাদেশে। এবং শুভেন্দু অধিকারী তারও একটা প্রতিক্রিয়া একটু শোনাবো আপনাদের, যে বাংলাকে রক্তাক্ত হতে দেব না, বাংলা বাঁচবে কার হাতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন করতেই পারে নাম জনতা, সেটা তো সময় বলবে। দেখুন কে কি বলছেন। দেখতে পাচ্ছ এরা বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলে, বড় বড় হম্বিতম্বি করে, ধমকি দেয়, চমকায়। এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন মোহাম্মদ ইউনূসে বাংলাদেশের সরকার ভালো। শুনবেন, আমি তথ্য ছাড়া কথা বলি না। সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ। সরকার চলছে, শুনছে, ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ। সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ। মানে বাংলার সরকার থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ। আপনারা গত 20 দিন বা 1 মাসে বাংলাদেশে যে নির্মমভাবে দীপু দাসকে হত্যা করেছে তার ঘটনা দেখেছেন। আর বিজেপির নেতা যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি, এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। এই ভূমিকে আমরা রক্তাক্ত হতে দেব না। খুব ছোট করে তরুণদা। আমি বুঝতে পারলাম না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার পিসি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করলেন? শুভেন্দুদার বক্তব্যটা হচ্ছে এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলাদেশে ইউনূসের সরকারের থেকেও খারাপ। ওটা তিনি বারবার শুনিয়ে আসলে কি তিনি পিসিকে ট্রোল করলেন, নাকি বাংলাটা বুঝতে পারেন না তিনি? স্কুলে ভর্তি হোক, ক্লাস 12 পাস তো, আবার ভর্তি পড়াশোনা শুরু করুক। সুদীপ, কোনো উত্তর আছে? খুব ছোট করে ভাই। দেখুন আমি প্রথমেই বলি যে বললাম তো ওদের নেতা কাগজ বুড়ে টাকা নেওয়ার নেতা, তাদেরকে এত পাত্তা দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বিজেপির দিল্লির জমিদারদের কথায় বাংলায় ওরা এসেছে, বাংলায় পাখির মতো আসবে, 2-4টে কথা বলবে, জব্দ করবার জন্য। আসুন স্যারকে থাকতে বলুন, রসগোল্লা খাইয়ে ম্যাডাম বাংলার তদন্তটাতেও তো কিছু বোঝা যাচ্ছে না তরুণদা, তদন্তও তো চলছে না। যেই মামলা রমেশ মালিকের, যেই মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেইটা সুপ্রিম কোর্টে অন্য জায়গায় চলে যাচ্ছি। প্লিজ আমি একটু আবার ফোকাস করতে চাইবো। আমি রিতেশদার কাছে আসি প্রথমে, তারপরে অর্ঘ্যদার কাছে যাব। যে বাংলা কার হাতে সুরক্ষিত? না, তুমি বাংলা বাঁচাও যাত্রার ছবি যদি তুলো তাহলে দেখবে ওখানেও মানুষ কিন্তু জড়ো হয়েছে। মানুষ জড়ো হওয়াটা বড় কথা না, মানুষ কোন নীতির ওপরে দাঁড়িয়ে সমর্থন করবে সেটা হচ্ছে বড় কথা। তৃণমূল যে দুর্নীতির কথা বলে, যে কটা দুর্নীতি হয়েছে তৃণমূল জামানায় হয়েছে, এবং যে যদি শুভেন্দু অধিকারীও দুর্নীতি করে থাকেন তিনিও কিন্তু তখন তৃণমূলেই ছিল। অর্থাৎ তৃণমূলে থাকলে দুর্নীতি করাটা যায়, এটা স্ট্যাবলিশড হয়ে গেছে। আরেকটা মজার জিনিস দেখো, এই শুভেন্দু অধিকারী আজকে বলেছে আমি 104 বার কোর্ট থেকে পারমিশন নিয়ে মিটিং করছি। আচ্ছা, প্রথমবার যখন পারমিশন নিয়েছিলেন তখন তো পুলিশ জানতে পারে যে এই প্যারাফেরিয়া রাখলে শুভেন্দু অধিকারী মিটিং করতে পারবে। তাহলে তুমি বারবার কেন শুভেন্দু অধিকারীর মিটিংগুলোকে নাকচ করে করে চিঠি পাঠাচ্ছ? তার মানে কি এটা পজিটিভ হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এটা আলাদা করে একটা মানে খবরের শিরোনামে আসতে পারে যে দেখো আমি কোর্ট থেকে পারমিশন নিয়ে আসছি। এই যে জিনিস, এমনকি তুমি আরেকটা মজার জিনিস দেখবে, শুভেন্দু অধিকারী যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা দিয়ে তৃণমূলের লোকজনকে জড়ো করা হচ্ছে। যে লোক শুভেন্দু অধিকারী চিনতো না, জানতো না, সেই লোকও কিন্তু শুভেন্দু অধিকারী চেহারাটাকে দেখছে। তাহলে এই যে খেলাটা কি করে আপনারা এটা বুঝতে পারছেন কি করে? কি স্যার, এটা তোমাদের আরে বাবা এটা তো জড়ো করছে, এটা কি করে বুঝতে? তৃণমূলের নেতারাই তো ওখানে গো ব্যাক স্লোগান দিচ্ছে। তাহলে কি বিজেপির লোকেরা গো ব্যাক? তৃণমূলের নেতারা জড়ো করছে, এটা তাহলে কারা জড়ো করছে? আমরা তো জড়ো করছি না ভাই। তাহলে অন্য কেউ জড়ো করছে? না, জড়ো তো হচ্ছে, এবং এমনি এমনি তো জড়ো হচ্ছে না, এমনি এমনি তো কেউ গো ব্যাক স্লোগানের জন্য জড়ো হচ্ছে না। আমরা করছি না, এটুকুনি আমি শেয়ার করলাম। তাহলে এবার দায়িত্ব নিয়ে মিডিয়া বলুক যে না, সেটা আপনারা বলতে পারেন ম্যাক্সিমামটা আমরা করছি না, আমরা করছি না, কিন্তু কেউ না কেউ তো
জড়ো করছে, যারা এবং যারা জড়ো করছে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক বলার জন্য, তারা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস করেন, তারা নিশ্চয়ই বিজেপি করেন না। যদি বিজেপি করে থাকেন তাহলে তরুণ যদি বলবে যে ওগুলো আমাদের লোক ছিল, ওরা শুভেন্দু বিরোধী লোক ছিল, তার জন্য ওরা গো ব্যাক বলছে। তাহলে এই খেলাটা চলছে, মানুষ দেখছে, মানুষ এই নোংরা খেলাটা দেখছে বলেই মানুষ আজকে বিরক্ত হয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপি থেকে 40 মিনিটের এই তৃণমূল টক এবং শোতে বিজেপি থেকে সিপিএম মুখ ঘুরেছে। একবারও বললো না। এক মিনিট সুদীপ, আসবো একটা ব্রেক নেব। যে কথা রিতেশ দা বলছেন যে তৃণমূল এবং বিজেপির থেকে সেই কারণে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছেন, কিন্তু মুখ ঘোরানোর প্রমাণ এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি যেভাবে বামেদের থেকে দেখা গিয়েছে। অর্ঘদার কি বক্তব্য শুনবো একটা। বাংলাকে রক্ষা করবে কে, এই বিষয় নিয়ে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রেখেছেন, সেটা আমি শোনাবো আপনাদের, কিন্তু তার আগে একটু অর্ঘদার কাছে উত্তরটা নিয়ে নিই। বাংলাকে রক্ষা করার দায়িত্ব কি অর্ঘদারা নেবেন? দেখুন, ভারতবর্ষের বুকে যখন গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি, যখন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যাতে গিয়ে আক্রান্ত হচ্ছে, জুয়েল রানারা দেরকে হত্যা করা হচ্ছে, বা এরকম পরিযায়ী শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে, আচ্ছা একটু শুনানি তরুণ দা, একটু শুনানি। তখন কিন্তু পশ্চিমবঙ্গের যারা বিজেপি তারাও মুখ খুলছেন না, পশ্চিমবঙ্গের যারা শাসন ক্ষমতায় আছেন তারাও কিন্তু বলছেন না। আজকে দাঁড়িয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব নিয়ে কথা বলছেন, যখন ইলেকশন কমিশন নিয়ে কথা বলছেন, ইলেকশন কমিশন নিয়ে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর প্রতিজ্ঞা করে ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সবার প্রথম ইলেকশন কমিশনের বিরুদ্ধে কথা বলেছেন, তখন কেন বিজেপি এই তৃণমূল চুপ ছিল? আর দ্বিতীয় কথা, বাংলা বাঁচানোর, বাংলাকে যদি বাঁচাতে পারে তো কংগ্রেসই পারবে, কারণ কংগ্রেসের হাত ধরেই বাংলার কলকারখানা তৈরি হয়েছিল, বাংলার উন্নয়ন হয়েছিল, যেটা 34 বছরে বামফ্রন্টের আমলেও করে উঠতে পারেনি। আর তৃণমূল তো শুধুমাত্র মানে বিজেপির রিপিট, একই মুদ্রা রিপিট আর ওপিট, তৃণমূলের কাছে শুধু চুরি ছাড়া আর কিছুই নেই। এটা রাহুল গান্ধীকে বোঝান না, এটা রাহুল গান্ধীকে বলতে বলুন। রাহুল গান্ধী তো কথায় কথায় মমতা ব্যানার্জিকে ফোন করেন আর পায়ে পড়েন ইন্ডিয়া জোটে পথ দেখানোর জন্য। কনফারেন্সে কি তুমি থাকো নাকি? কনফারেন্সে সুদীপ রাহা থাকে? কনফারেন্সে যখন কথা হয়, কনফারেন্সে কি সুদীপ রাহা থাকে যে বারবার ফোন করতে যাচ্ছে? ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে যদি কেউ পারে, সেটা যেমন ভারতবর্ষের গণতন্ত্রকে বসেন না, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে যেমন রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পায়ে হেঁটে পদযাত্রা করেছেন, ভারত জোড়ো যাত্রা করেছেন, যখন ন্যায় যাত্রা করছেন, যখন বাংলাতেও আসছেন, শুনে নিন, বাংলাতেও আসছেন, শীঘ্রই বাংলাতে দিল্লি নেতৃত্ব আসবেন, মিটিং হবে। তরুণদার কাছে আসবো, তার আগে এই যে কথা বলছিলাম, এই যে বাংলাকে কে বাঁচাবে, বিজেপির যারা একেবারে নিচুতলার কর্মী সমর্থক বা ধরুন বুথ সভাপতি, এদেরকে বিজেপির শীর্ষ নেতৃত্ব বাঁচাতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি একটা অভিযোগ করেছেন, মারাত্মক সেই অভিযোগ। আমি তরুণদার কাছে ডেফিনেটলি এটার একটা রিয়াকশন তো নেবই, যে বিজেপির বুথ সভাপতিকে রক্ষা করছে তৃণমূল কংগ্রেস। উদাহরণ দিয়ে, তথ্য দিয়ে বলে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আসবো সুদীপ, একটু শোনাই, তার আগে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। মজুমদার, আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে 3-4 দিন আগে আমার কাছে দুজন ছেলে এসছে, আমি তাদের সাথে যোগাযোগে ছিলাম, তাদেরকে আলাদা করে মহারাষ্ট্রে তারা 7 মাস জেল কেটেছে। তাদের একমাত্র দোষ যে তারা মহারাষ্ট্রে গিয়ে কেন বাংলায় কথা বলেছে। একজনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে। তপন আর কুমারগঞ্জ দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে। একজনের নাম অসিত সরকার আর একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন কি করে জানেন? গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি। তো আমি বললাম, তোমাদের সাংসদ ওখানে বিধায়ক, তোমরা ফোন করনি? বলছে দাদা কষ্টের কথা কি বলবো। বউকে ফোন করে বললাম, বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো। একটা ফোন পর্যন্ত করেনি, বলছে জেলে গেছে যাক। সেই বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মনকে মহারাষ্ট্রের লোয়ার কোর্টে আমরা লড়াই করে বালুরঘাটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে, যে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তরুণদা,
আচ্ছা ফার্স্ট থিং মানে পলিটিক্যাল নলেজ না থাকলে যা হয় আমি বললাম যে কোনো দলের একজন বুথ সভাপতির জ্ঞান অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেশি। একজন বুথ প্রেসিডেন্ট একটা ফুল টাইম পলিটিক্যাল ওয়ার্কার, সে মহারাষ্ট্রে গিয়ে কাজ করবে না, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমাদের 350 জনের উপর বেশি কর্মী মানে হত্যার নিজের দলের বুথ সভাপতিকে মিথ্যেবাদী বলছে, লেগে আছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। থার্ড হচ্ছে পরিযায়ী শ্রমিকরা নাকি পশ্চিমবঙ্গে ফিরে আসছে, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, 5,000 টাকা করে দেবে। আচ্ছা বলো, তারপরও বিজেপি শাসিত রাজ্যটা কেন যায়? কারণ তারা এখান থেকে বেটার থাকে বলে তার জন্যই যায়। সেকেন্ড হচ্ছে দাদা এতগুলো কথা বলছিল, বিজেপি শাসিত রাজ্য থেকে এখানে আসে না, যে উড়িষ্যা থেকে এখানে এসে থাকে না, আমরা পেটাই বাড়ি ধরি। এক মিনিট সুদীপ, এক মিনিট আমি মহারাষ্ট্র থেকে আসে না, বিহার থেকে আসে না। সুদীপ ভাই এক মিনিট, ধরুন না আমার না ক্লিয়ার হলো না ব্যাপারটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন বুথ সভাপতিকে তৃণমূল কংগ্রেস বাঁচিয়েছে, উনি ফেক বলছেন। উনি যেটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ এ র্যাঙ্ক লায়ার, তাকে বিশ্বাস করার কোনো জায়গায় নেই। যার হাতে আমাদের কর্মীর রক্ত লেগে আছে তাকে বিশ্বাস করার কোনো জায়গায় নেই। থার্ড হচ্ছে দাদাগুলো এতগুলো কথা বলছিল, আচ্ছা কেরালাতে, তামিলনাড়ুতে বা তেলেঙ্গানায় কি বিজেপি সরকার আছে? কেরালা, তামিলনাড়ু, একটু দাঁড়াও, মাঝ বেয়ার করো না প্লিজ। কেরালা, তামিলনাড়ু বা তেলেঙ্গানায় কি বিজেপি সরকার আছে? কেরালায় অপারেশন ক্লিনটা কি নেই, তারাকে জিজ্ঞেস করে বলে দেবে গুগল টুগল করে। সেকেন্ড তেলেঙ্গানা বা তামিলনাড়ুতে কয়েক জায়গায় একটা হত্যা হলো, তার খবর নিয়ে বলে না, কেন বলে না? অপোজিশন স্টেট বলে নাকি। আর সেকেন্ড হচ্ছে কংগ্রেস নাকি ফিরবে, কংগ্রেসের নাকি ভরসা আছে। আমি কংগ্রেসের উপর ভরসা করছি। রাহুল গান্ধী কবে পশ্চিমবঙ্গে আসবেন? আমাদের স্টার ক্যাম্পেইনের অপেক্ষায় আমরা করছি, আমাদের স্টার ক্যাম্পেইনের অপেক্ষায় আমরা করছি। নিশ্চয়ই আসবে, দেখতে পারবেন। এতগুলো অভিযোগ আপনাদের নেতার মতো ডেলি প্যাসেঞ্জারি করে না, কংগ্রেসের নেতারা আপনাদের নেতাদের মতো দিল্লি আর কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করে না। রাহুল গান্ধী বিহার ইলেকশনে এতগুলো অভিযোগ, তরুণতি শুনুন, শুনুন দাদা, আপনাদের যিনি ডেলি প্যাসেঞ্জারি নেতা অমিত শাহ, তিনি এতগুলো কথা বললেন দাঁড়িয়ে বিহার ইলেকশন সাম্প্রতিককালে রবীন্দ্রনাথকে অপমান করেছেন, বাঙালিকে অপমান করছেন। আপনারা কিভাবে কংগ্রেসের দিকে আঙুল তোলেন? আপনাদের লজ্জা লাগা উচিত। উত্তর দেওয়ার ক্ষমতা নেই, আপনাদের লজ্জা লাগা উচিত। শেষ, আমি রিতেশদার কাছে একদম 10 সেকেন্ডে উত্তর নেব। একাই লড়তে হবে, যা অন্তত এখন অব্দি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বামেদের। কংগ্রেস দেখো আমরা তো নীতির ওপরে লড়াই করি, একা বা আরো কেউ সঙ্গে আসবে কিনা সেটা বামফ্রন্টে নিজস্ব জোট আছে, সেই জোটের অভ্যন্তরে আমরা আলাপ আলোচনা করি। দেখো এইটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারবো না, যাবো কি যাবো না সেটাও নিয়ে বলতে হবে না। বিজেপি তাহলে বিজেপি বলুক যে বিজেপি যাবে কি যাবে না, আমাদের হুমায়ুন কবির নিয়ে কোনো মাথাও নেই, ব্যথাও নেই। সময় শেষ, প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ।